বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম, লেকচার 2। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে 11.4 হাইড্রোকার্বন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিজান একাডেমিকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে সেই অ্যাডে প্লিজ ক্লিক করুন, যাতে করে আমরা আমাদের কাজগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা ছবিতে একটি নিচে অ্যাড দেখতে পাচ্ছি, যেমন বিক্রয়.com এর অ্যাড, এছাড়া রবির অ্যাড। এগুলো হচ্ছে আমাদের ভিডিওর চলাকালীন সময়ে এগুলো আপনার ভিডিওর উপরে চলে আসে এই সমস্ত অ্যাড। আপনারা যদি এই সমস্ত অ্যাডের মধ্যে ক্লিক করেন তাহলে হয়তো এখান থেকে একটি ইনকাম আমরা পেতে পারি। আমরা ইনশাআল্লাহ সেই ইনকাম দিয়ে আমাদের সাইটটিকে আরো ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। রসায়ন বিজ্ঞান অধ্যায় 11। আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে মূলত কার্বন এবং হাইড্রোজেনের সম্বলিত যৌগগুলোকে আমরা মূলত হাইড্রোকার্বন বলে থাকি এবং পৃথিবীতে এই হাইড্রোকার্বনের পরিমাণ হচ্ছে প্রচুর। আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্যাদি ব্যবহার করে থাকি, যে সমস্ত যৌগ ইউজ করে থাকি, তার মধ্যে হাইড্রোকার্বন রয়েছে। যেমন আমাদের বাসাবাড়ি রান্না করার কাজে যে আমরা গ্যাস ব্যবহার করে থাকি মিথেন, CH4, এটাও হচ্ছে হাইড্রোকার্বনের একটি উদাহরণ। এটাকে কেন হাইড্রোকার্বন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে কার্বনের উপস্থিতি রয়েছে এবং হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে। যেটা আমরা আগেই বলে এসেছিলাম, কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতির কারণে এই যৌগটার নাম হয় হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে সেই সমস্ত হাইড্রোকার্বন যেগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একটি সুশৃঙ্খল চেইন বিদ্যমান। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে CH3 বন্ড CH2, এই ধরনের দ্রব্যাদি বা এই ধরনের যৌগগুলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। আর অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনটি রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র বেনজিন চক্র সম্বলিত যে সমস্ত হাইড্রোকার্বন রয়েছে তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা একটা বেনজিন চক্র। এই বেনজিন চক্র রিলেটেড হাইড্রোকার্বন গুলো অ্যারোমেটিক শ্রেণীর মধ্যে পড়ে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলের উদাহরণটা নিম্নে বর্ণিত এক্সাম্পলটার মতোই, যেমন CH3 বন্ড CH2 বন্ড CH3। এটা হচ্ছে মুক্ত শিকল, অর্থাৎ কেউ কারোর সাথে যুক্ত রয়েছে কিন্তু সার্কেল আকারে বদ্ধ নাই। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন এই একটা সার্কেল, এটা কিন্তু একটা বদ্ধ বক্ররেখা, কিন্তু যদি এভাবে একটা দেখি তাহলে এটা কিন্তু একটা মুক্ত বক্ররেখা। ঠিক অনুরূপ ভাবে এই শিকলটা বা এই চেইনটা হাইড্রোকার্বনের এখানে হচ্ছে মুক্ত, অর্থাৎ খোলা রয়েছে, কিন্তু বদ্ধটার দিকে যদি তাকাই তাহলে অনেকটাই এই ধরনের হবে। অর্থাৎ এই যে হাইড্রোকার্বন গুলো চেইন একটা সার্কেল ফিল আপ করতেছে বা একটা সার্কুলার পথ ফিল আপ করতেছে, অর্থাৎ কোনো প্রান্ত খোলা নেই বা কোনো প্রান্ত মুক্ত নাই, ফ্রি নাই। এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হাইড্রোকার্বনটা টোটালি ভাবে একটা সার্কেলের মতো একটা চক্রাকারে তারা একটা শিকল ক্রিয়েট করতেছে, যে শিকলটা হচ্ছে মুক্ত নাই, বদ্ধ। এটার জন্য এটাকে আমরা বদ্ধ শিকল সম্বলিত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে থাকি। মুক্ত শিকল
মুক্ত শিকড়কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে বন্ধন সম্বলিত যৌগসমূহকে মূলত হাইড্রোকার্বন বলে থাকে। এখন এই কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে যে বন্ধন, এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটি গঠিত হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সম্বলিত যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড, অর্থাৎ একটি বন্ড দ্বারা চেইনটি গঠিত হবে। অর্থাৎ যদি আমরা একটু এক্সাম্পলে দেখি তাহলে দেখতে পাচ্ছি CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ এই যে CH3 এবং সিঙ্গেল বন্ড CH3 এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল। লক্ষণীয় ব্যাপার এখানে কিন্তু বন্ড হচ্ছে একটা। মূলত মুক্ত শিকড়ের আন্ডারে যে সমস্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে তাদের মধ্যে বন্ধন একটা থাকবে। অপরদিকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে দ্বিবন্ধন সম্বলিত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ত্রিবন্ধন সম্বলিত হাইড্রোকার্বন। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন হাইড্রোজেন সম্বলিত যে চেইনটি থাকবে, যে শিকড়টি থাকবে, তার মধ্যে ডাবল বন্ড থাকতে পারে এবং ট্রিপল বন্ডও থাকতে পারে। ডাবল বন্ড সম্বলিত আমরা একটি যৌগ দেখতে পাচ্ছি CH2 ডাবল বন্ড CH2, এবং ত্রিবন্ধন সম্বলিত যে যৌগটি রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি CH3 ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH। এখন আমরা যদি একটু CH3 সিঙ্গেল বন্ড CH3 অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনের গাঠনিক স্ট্রাকচারটা দেখতে চাই তাহলে নিচের দিকে একটু খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে কি কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে চারটি ইলেকট্রন থাকা মানে হচ্ছে মোটামুটি চারটি তার হাত রয়েছে। এখন এই চারটা হাত দেখা যাচ্ছে একটা হাইড্রোজেনের সাথে এবং আরেকটা হাইড্রোজেনের সাথে ফিল আপ হলো। এখন এই কার্বনের আরেকটা বন্ড অর্থাৎ যে হাতটি খালি থাকে এইটা তার পার্শ্ববর্তী যে কার্বনটি রয়েছে সেই কার্বনের সাথে আরেকটি বন্ড গঠন করতেছে, অর্থাৎ এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে আরো একটা বন্ধন গঠিত হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকে তার তিনটা হাত, এই তিনটা হাতে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু কোথাও আমরা ডাবল বন্ড, অর্থাৎ এখানে যেমন আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ড অর্থাৎ এই যে CH2 ডাবল বন্ড CH2 CH3 ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH এই ধরনের কোনো গঠন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো এই সিঙ্গেল বন্ড সম্বলিত যে সমস্ত পদার্থ রয়েছে তাদের একটি সাধারণ গ্রুপ রয়েছে হাইড্রোকার্বনের, সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যালকেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলি দেখব। আর মোটামুটি দ্বিবন্ধন সম্বলিত যে সমস্ত হাইড্রোকার্বন সম্বলিত যৌগ রয়েছে তারা যে গ্রুপের মধ্যে পড়ে সেটা হচ্ছে অ্যালকিন গ্রুপ, অর্থাৎ গ্রুপের সাধারণ নাম। এবং ট্রিপল বন্ড সম্বলিত যে সমস্ত জৈব যৌগ যে গ্রুপের মধ্যে পড়ে জৈব যৌগের সেই গ্রুপের নাম হচ্ছে অ্যালকাইন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষুদ্র সদস্যদের মধ্যে মিথেন হচ্ছে অন্যতম। এই মিথেন বিভিন্নভাবে তৈরি করা যায়। একটি ওয়ে হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে, কারণ আমরা জানি এই পেট্রোলিয়ামটি হচ্ছে অনেক হাইড্রোকার্বনের সমন্বয়। এই পেট্রোলিয়ামকে যদি আমরা ইনশাআল্লাহ আংশিক পাতন করি তাহলে আমরা এখান থেকে অ্যালকেন অর্থাৎ অ্যালকেনের যে ক্ষুদ্র সদস্য ইনশাআল্লাহ মিথেন পাবো। কিন্তু পেট্রোলিয়াম থেকে এই পদ্ধতিতে মিথেন উৎপাদন আসলে শিল্প ক্ষেত্রে লাভজনক নয়। তো এটার জন্য আমরা যদি ইনশাআল্লাহ মিথেন প্রস্তুত করতে চাই তাহলে আমাদের অল্টারনেটিভ কিছু ওয়ে চিন্তা করতে হবে, এবং সেই অল্টারনেটিভ ওয়েগুলির মধ্যে দুইটি ওয়ে রয়েছে। একটি ওয়েটা হলো যেমন কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সাথে মিক্স আপ করে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণ, আমি আবার বলছি কথাটা, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে যদি ফ্লো করি, কথাটা এমন, এটা হচ্ছে একটা নিকেল
চূর্ণ, যার টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস, এর উপর দিয়ে যদি আমি কি চালনা করি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ যদি চালনা করি, তাহলে এখান থেকে আমার আউটপুট হিসেবে মিথেন এবং হচ্ছে পানি বের হবে। কথাটা কেমন? অর্থাৎ নিকেল চূর্ণের উপর দিয়ে ফ্লো করাতে হবে এই মিশ্রণটাকে। ঠিক অনুরূপ ভাবে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকেও 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে যদি আমি ফ্লো করাই, প্রবাহিত করি, তাহলে এখানে মিথেন এবং পানি উৎপন্ন হবে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে হয়তো আমরা এমন ভাবে চিন্তা করি যে কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস এবং নিকেল মিক্স আপ করে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদেরকে হিট করব। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং এই হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে নিকেলের উপর দিয়ে চালাবো, নিকেলের উপর দিয়ে আমাকে ফ্লো করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ এখানে মিথেন উৎপন্ন হবে আর এখানে হচ্ছে পানি উৎপন্ন হবে। পেট্রোলিয়াম থেকে আগে আংশিক পাতন পদ্ধতিতে মিথেন বা অ্যালকেনের যে ক্ষুদ্রতম সদস্য মিথেন উৎপন্ন করা হতো, কিন্তু এখন যেহেতু ওই পদ্ধতিটা অলাভজনক সেহেতু এগুলি নেগলেক্ট করা হচ্ছে। তো ল্যাবরেটরিতে আরেকটা পদ্ধতিতে মিথেন উৎপন্ন করা যায়, অ্যালকেন উৎপন্ন করা যায়। এটি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ থেকেও অ্যালকেন অর্থাৎ মিথেন প্রস্তুত করেন সম্ভব, এবং এটা পরীক্ষাগারে হয়ে থাকে। অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্ম এর কার্বনের পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে। কার্বনের পরমাণুর সংখ্যা যত বৃদ্ধি পাবে তার অবস্থার পরিবর্তন তত হতে থাকবে, অর্থাৎ গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিনের দিকে সে মুভ করতে থাকবে। তো অ্যালকেনের আমরা সাধারণ একটি সংকেত জানি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়, সেটি হচ্ছে CnH2n+2। এই CnH2n+2 এর মধ্যে যে n টা রয়েছে এটা ভ্যারিয়েবল, এর ভ্যালু চেঞ্জ হতে পারে। n এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে পারে। এখন এই n এর ভ্যালুর উপর ভ্যারিয়েশনের কারণে আমার টোটাল সংকেতটা সহ যৌগটা পরিবর্তন হয়ে যায়। যদি আমরা একটু খেয়াল করি, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই n এর জায়গায় আমরা 1 বসালাম, এই n এর জায়গায় 1 বসালাম, তাহলে C1H2 into 1 অর্থাৎ 2 into n, তার মানে 2 into 1 plus 2, তাহলে C1 শুধুমাত্র C লেখা যায়, H2n অর্থাৎ 2 অক্ষে 2 আর যোগ 2 এখান থেকে ইকুয়াল হয় হচ্ছে 4, তার মানে H4, এটি H4 যেটা হচ্ছে মিথেন, যেটি হচ্ছে গ্যাসীয়। এখন আবার আমরা যদি দেখি n এর ভ্যালু যদি 10 ধরি, তাহলে n এর ভ্যালু 10 ধরলে এখানে আমার n এর জায়গায় 10 বসবে, এটা আমরা 10 বসালাম। এখানে আমার H2 into n অর্থাৎ 2 into 10 হবে, 2 into 10 লিখলাম, এই যে প্লাস সাইন, এই যে প্লাস, এখানে 2 আছে, এই 2টা এখানে বসে যাচ্ছে, তাহলে 10 দুগুণে 20 আর 2 হচ্ছে 22, এই 22টা আমরা এখানে লিখে দিলাম। C10H22 এটা হচ্ছে ডেকেন, যেটা হচ্ছে অবস্থা হচ্ছে তার তরল। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কার্বন পরমাণুর সংখ্যার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোকার্বনগুলি অর্থাৎ অ্যালকেনগুলি তাদের কি পরিবর্তন করছে, অবস্থা পরিবর্তন করছে। যে সমস্ত হাইড্রোকার্বন অর্থাৎ যে সমস্ত অ্যালকেনের কার্বন পরমাণুর সংখ্যা 1 থেকে 4 এর মধ্যে রয়েছে, একটু লক্ষ্য করলে 1 থেকে 4 এর মধ্যে যে সমস্ত কার্বন রয়েছে, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বনের সংখ্যা রয়েছে, পরমাণুর সংখ্যা, তারা মূলত অবস্থা হচ্ছে গ্যাসীয় এবং তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেকই কম, এবং সেটা হচ্ছে নেগেটিভ রেঞ্জে, মাইনাস রেঞ্জে। যে সমস্ত কার্বন পরমাণুর সংখ্যা হাইড্রোকার্বনের 5 থেকে 15 এর মধ্যে, তাদের অবস্থা হচ্ছে লিকুইড অর্থাৎ হচ্ছে তরল, তাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা থেকে বেশি।
এবং গলনাঙ্ক মূলত যেহেতু লিকুইড অবস্থায় থাকে অনেকটাই দেখা যায় কক্ষ তাপমাত্রার চেয়ে কমই তাপমাত্রা দিলে তারা গলে যায়। আচ্ছা, কক্ষ তাপমাত্রাটা কত? কক্ষ তাপমাত্রা কিন্তু আমাদের ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর 16 থেকে শুরু করে যত উপরে যাওয়া যায় এই কার্বন সংখ্যা বিশিষ্ট যে সমস্ত হাইড্রোকার্বন রয়েছে তারা অবস্থা হচ্ছে কঠিন এবং তাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার তুলনায় অনেক বেশি। কিছু কিছু টেম্পারেচার স্ফুটনাঙ্ক, যেমন আমরা যদি একটু খেয়াল করি হেক্সাডেকেন যেটা আমাদের বই দেওয়া আছে তার স্ফুটনাঙ্ক যদি দেখি তাহলে দেখবো হচ্ছে 135 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের কক্ষ তাপমাত্রার তুলনায় অনেক বেশি। তাহলে আমরা একটা লক্ষণীয় ব্যাপার খেয়াল করতে পারছি, কার্বনের পরমাণু সংখ্যা যত বেশি হয় আন্তঃ আণবিক আকর্ষণ তত কম হয়। সরি, আমি ভুল বললাম, আবার বলছি, কার্বনের সংখ্যা যত কম হয় আন্তঃ আণবিক শক্তি অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন এর মাঝখানে যে বন্ধন, দ্যাট মিন্স তাদের মাঝখানে যে অণুগুলোর আন্তঃ আণবিক আকর্ষণ তত কম হয়। কম হওয়ার কারণে তারা কিন্তু গ্যাসীয় অবস্থা। যখন কার্বনের সংখ্যা আরেকটু বাড়ে তখন আন্তঃ আণবিক শক্তিটা আরেকটু বেড়ে যায়, আন্তঃ আণবিক আকর্ষণ বৃদ্ধি পায়। এর কারণে গ্যাসীয় অবস্থাটা চেঞ্জ হয়ে তরলে চলে আসে। যখন 16 থেকে নিয়ে আরো বেশি কার্বন পরমাণু থাকে হাইড্রোকার্বন গুলোতে, বিশেষ করে অ্যালকেনের মধ্যে, এই সমস্ত পদার্থের আন্তঃ আণবিক শক্তি দ্যাট মিন্স পরমাণুর বন্ডিং স্ট্রাকচারটা খুবই হেভি থাকে, অর্থাৎ তাদের আন্তঃ আণবিক আকর্ষণ এবং শক্তি খুবই বেশি থাকে। এটার কারণে তারা কঠিন অবস্থায় থাকে। এটার কারণে কঠিন অবস্থা ভাঙতে কিন্তু আমাদের বেশি তাপমাত্রা দরকার। এটার জন্যই স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা থেকে অনেক বেশি। তরল ভাঙতে কঠিনের তুলনায় একটু কম লাগবে, এটার জন্য মোটামুটি স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার একটু বেশি হলেই হয়। আর দেখা যাচ্ছে গ্যাসীয় তো অণুগুলি দূরে দূরে থাকে, সো অণুগুলি যেহেতু দূরে দূরে থাকে তাহলে তো মানে যে নরমাল স্ফুটনাঙ্ক এটা এভাবেই স্ফুটন হয়েই আছে কক্ষ তাপমাত্রায়, যেহেতু কক্ষ তাপমাত্রায় আমরা তাদেরকে গ্যাস অবস্থায় পাই। তারপরে যদি এইগুলিকেও যদি আমরা রেফ্রিজারেটিং দ্যাট মিন্স হচ্ছে শীতলীকরণ করেও গ্যাসকে কিন্তু কঠিন করা যায়। এই গ্যাসকে যদি কঠিন করা পসিবল হয় তাহলে এই গ্যাসকে যদি আমরা ফুটাতে চাই অর্থাৎ গ্যাসে ফর্ম করতে চাই কঠিন থেকে, তখন যে তাপমাত্রাটা সেটাও কক্ষ তাপমাত্রার অনেক কম। এটি মূলত ছিল হচ্ছে অ্যালকেনের ভৌত ধর্ম।